তাহলে আমরা তো বুঝলাম যে আসলে ক্যালকুলাস কোথায় কিভাবে কাজে লাগে আর কি। হ্যাঁ, জাস্ট রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম আর কি। এখন আমরা আসলে প্রথমে আমরা শুরু করব ফাংশন থেকে, ঠিক আছে? আসলে ফাংশন বিষয়টা কি একটু কেউ একজন বলো তো। যদি তুমি আমার বলো তো ফাংশন কি? ভাই ফাংশন হলো নির্দিষ্ট একটা ব্লক যেখানে নির্দিষ্ট একটা সমস্যার সমাধান করা থাকে, আর বাইরে থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি আর কি, প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছে ততবার ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে ফাংশন যেখানে আমরা কিছু ইনপুট দিব, তাই না? যেখানে আমরা কিছু ইনপুট দিব এবং আমরা সামনে কিছু আউটপুট পাবো, এটাই তো নাকি? ফাংশন কি বোঝা গেছে? ফাংশন আসলে কি জিনিস? ফাংশন হচ্ছে আমরা যেখানে আমরা কিছু ইনপুট থাকবে এবং কিছু আউটপুট থাকবে, অর্থাৎ আমরা আহ, কোনো কিছু একটা পাওয়ার জন্য আমরা ইনপুট দেব এবং আমরা একটা রেকর্ড আউটপুট পাবো, ঠিক আছে? সেটা হলো একটা ফাংশন। তো এই যে আমি লিখছি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা একটা ফাংশন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ফাংশন, তাহলে আমরা যদি ডেফিনেশনটা এভাবে দেখি যে ফাংশন হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আমরা কিছু ইনপুট ইনপুট দিতেছি, ওই ইনপুটের এগেনস্টে আমরা কিছু আউটপুট পাবো, রাইট? আচ্ছা, এখন আমরা ডেরিভেটিভসে আসি। আসলে ডেরিভেটিভস কি জিনিস? ডেরিভেটিভস মানে হলো রেট অফ চেঞ্জ। মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনকে আমরা এখন যদি ডেরিভেটিভস করি, আর ডেরিভেটিভস মানে কি? মানে হচ্ছে যে এই যে ফাংশনটা আছে, ফাংশনের চেঞ্জ আর কি, মানে রেট অফ চেঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে ডেরিভেটিভস। আচ্ছা, ফাংশন মেশিন লার্নিং এ কিভাবে কাজে আসে? আসলে ফাংশন কেন আমাদের মেশিন লার্নিং এর প্রয়োজন হয়, তাই না? এটা তো কোশ্চেন আসতে পারে, রাইট? আচ্ছা, ফাংশন মেশিন লার্নিং এ মূলত এভাবে আসলে কাজে আসে যে ফাংশন একটা কিন্তু প্রসেস, তাই না? আমরা যে কি বললাম যে ফাংশন আমরা কি, যেখানে আমাদের কিছু ইনপুট থাকবে এবং তার এগেনস্টে আমরা কিছু আউটপুট পাবো, তাহলে এটা অবশ্যই একটা প্রসেসের আয়ত্তে পড়ে না? একটা তো প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তাই না? জি। তাহলে ফাংশনের মধ্যে আমরা কিছু ইনপুট দেবো এবং আমরা কিছু আউটপুট পাবো, ঠিক আছে? আর ডেরিভেটিভস কি? ডেরিভেটিভস হচ্ছে ওই ফাংশনটারই রেট অফ চেঞ্জ। মানে এই যে আমাদের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটারই হচ্ছে রেট অফ চেঞ্জ, ঠিক আছে? ওকে। ডেরিভেটিভটা যদি আমি যদি এটা লিখি আর কি, ডেফিনেশনটা যদি লিখি, তাহলে রেট অফ চেঞ্জ অফ ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা দেখি যে আসলে আমাদের ফাংশন কোথায় ব্যবহার হবে এবং ডেরিভেটিভ আসলে কোথায় ব্যবহার হবে। আচ্ছা, আমরা যখন মেশিন লার্নিং এর, আচ্ছা আমরা যদি ধরি যে মেশিন লার্নিং এর মডেলটা যদি এমন হয় যে এমএল মডেল, ভাইয়া, বা যদি লিখি যে হাউ। ভাইয়া মিটিং এ জয়েন করাতে মনে হয় কয়েকজন পেন্ডিং আছে, ওদের একটু জয়েন করে নেন। আচ্ছা, আচ্ছা, যদি আমাদের এমএল মডেলটা যদি এভাবে কাজ করে, হ্যাঁ, যদি আমাদের মডেলটা যদি এইভাবে কাজ করে যে প্রথমে আমাদের কি থাকে? আমাদের একটা ডাটা সেট থাকে, তাই না? আমাদের ডাটা থাকে, তারপরে কি হয়? ওই ডাটাটার উপর আমরা একটা মডেল অ্যাপ্লাই করি, তাই না? জি। এই মডেলের ভিতরে থেকে আছে ফাংশন। বেসিক্যালি আমরা যে মডেলটা ব্যবহার করি ওইটা একটা ধরা চলে যে ফাংশন। ওটাকে আমরা ফাংশন হিসেবে কনসিডার করবো, ঠিক আছে? ওকে। এটা একটা ফাংশন। এরপরে এরপর আমরা কি করি? মডেলের পরে আমরা কি প্রেডিকশন করি, তাই না? যে আসলে আমরা আহ, এটাই তো আমরা নর্মালি আমরা শিখে আসছি যে এমএল ফলোতে, তাই না? ডেটা মডেল দেন কি প্রেডিকশন, রাইট? প্রেডিকশনের পরে প্রেডিকশনের পরে আমাদের লস ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ? লস ক্যালকুলেশনের পরে আমাদের গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হয়।
প্রেডিকশনের পরে কি লস ক্যালকুলেট করব, আমাদের যে মেইন ফিচার আছে, অর্থাৎ আমার যে অরিজিনাল ভ্যালু আছে, অরিজিনাল ভ্যালু এবং আমাদের প্রেডিকশন ভ্যালু, প্রেডিক্টেড ভ্যালুকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা থাকবে সেটা হচ্ছে লস। তাহলে লস হচ্ছে অরিজিনাল ভ্যালু যদি আমাদের ওয়াই হয় আর প্রেডিকশন ভ্যালু যদি ওয়াই ড্যাশ হয় বা ওয়াই বার যদি হয়, তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের লস। এই পর্যন্ত কি বোঝা গেছে? লসটা কেমন করে কাজ করে এটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, লসটা আমরা আরো সামনে এক্সটেন্ড করব। লসটা কাজ করে এভাবেই যে আমরা যে প্রেডিক্টেড যে ভ্যালুটা পাবো, সেই প্রেডিক্টেড ভ্যালুর সাথে জি, আমরা আমাদের অরিজিনাল যে ভ্যালুটা আছে তার মধ্যে একটা কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা যাবো সেটাকে আমরা লস বলতেছি। ঠিক আছে? ডেটা সেটের মধ্যে যেটা ইউজ হলো না সেটা লসের মধ্যে যাবে, এরকম কিছু। না আমরা, না এরকম কিছু না, জাস্ট কম্পেয়ার করতে চাই। So, আমরা সামনে আরো আমরা এর বিস্তারিত আমরা যখন আলোচনা করবো, হ্যাঁ, আমরা বেসিক্যালি আমরা এই বিষয়গুলো, আমরা এই যে 4টা 5টা বিষয় নিয়ে এখন কথা বলতেছি, এটা নিয়ে আমরা ডিপলি নিয়ে সবসময় এইটা নিয়ে আসলে কথা বলতে হবে। ঠিক আছে? ঠিক। তো এরপরে আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে? গ্রেডিয়েন্টের পরে প্যারামিটার আপডেট হবে। হ্যাঁ, প্যারামিটার আপডেট হবে। আর আপনারা একটু যদি লেখেন তাহলে ভালো হবে, আসলে আমার সাথে সাথে লিখলে, খাতায় যদি লিখেন তাহলে সুবিধা হবে আর কি। আর আমার যাতে লেখা পরবর্তীতে হয়তো না বোঝা যেতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে বেটার প্রেডিকশন। এবার আবার নতুন করে নিউ প্রেডিকশন করব, প্রেডিকশন। হ্যাঁ, বাট এই প্রেডিকশনটা হচ্ছে লাস্ট প্রেডিকশন বা আপডেট প্রেডিকশন। তাহলে এইখানে দেখেন যে প্রথমে আমাদের কি কি আছে, ডেটা আছে। আমরা ডাটার উপর কি অ্যাপ্লাই করলাম, আমরা মডেল অ্যাপ্লাই করলাম, ওই মডেলটাকে আমরা বলতেছি ফাংশন। ওকে, ফাংশনের ওই মডেলের পরে আমরা কি পেতেছি, একটা প্রেডিকশন করব, প্রেডিকশনের পরে আমরা লস ক্যালকুলেশন করব, লস ক্যালকুলেশন পরে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব। এই যখন আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব তখনই বেসিক্যালি আমাদের কাজে আসবে হচ্ছে আহ, তখনই আসলে আমাদের কাজে আসবে হচ্ছে ডেরিভেটিভস। ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? তাহলে ফাংশন আমার কখন লাগতেছে, ডেরিভেটিভস আমার কখন লাগতেছে, যখন আমরা মডেল ক্যালকুলেশন করতেছি বা মডেলের হিসাব নিকাশ করতেছি, তখন আমাদের আসতেছে ফাংশন। আমি একটু রিক্যাপ করতেছি। আমরা যখন মডেল ক্যালকুলেশন করবো, আমরা যখন মডেল হিসাব নিকাশ করবো, ওইটাকে তখন আমাদের কাজে আসবে ফাংশন। অর্থাৎ আমরা মডেলটাকে আমরা ফাংশন, একটা ফাংশন বলতেছি। বুঝতে পারছো দিগন্ত? আর গ্রেডিয়েন্ট যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের লাগবে হচ্ছে ডেরিভেটিভস। ঠিক আছে? যেমন আমরা যদি লিনিয়ার রিগ্রেশন একটা এক্সাম্পল দিই, যে যদি লিনিয়ার রিগ্রেশনের আমাদের সূত্রটা আমাদের হচ্ছে এরকম না, যে y ইকুয়াল কি mx প্লাস সি। এম হচ্ছে আমাদের ঢাল আর সি হচ্ছে আমাদের কি কর্তৃত্ব অংশ, তাই না? বাংলা যেটাকে বলে আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা বলতেছি একটা ফাংশন, তাই না? বাট এটা একটা মডেলের একটা সূত্র, এটাকে বলতেছি আমরা ফাংশন। আর গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে যে এই যে প্রেডিকশন করার পর লস ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, লস ক্যালকুলেশন আমরা যখন লসকে একদম মিনিমাম করব, তখন আমাদের গ্রেডিয়েন্ট আসলে কাজে আসবে। ঠিক আছে? আসলে এই বিষয়গুলো আমরা সামনে যখন মেশিন লার্নিং মডেল আলোচনা করবো না, বা অ্যালগোরিদম গুলো যখন আলোচনা করব, তখন আসলে আমরা এটা বেটার ভালোভাবে আমরা বুঝতে পারবো যে গ্রেডিয়েন্ট কি। হ্যাঁ, বাট এখন আমরা যেহেতু ম্যাথমেটিক্স পড়াবো, ওই ম্যাথমেটিক্স এর জন্য কোথায় কিভাবে কাজে আসবে এই জন্য আর কি এগুলো একটু একটু বলা। ঠিক আছে? গ্রেডিয়েন্ট, কিন্তু গ্রেডিয়েন্ট আসলে একটা ইংলিশ শব্দ না, এর শব্দের সাধারণ অর্থ কিন্তু হচ্ছে ঢাল। এই যে আমরা y ইকুয়াল টু mx প্লাস m মানে কি, আমরা ঢাল ঢাল শিখি নাই? গ্রেডিয়েন্ট শব্দের অর্থ কিন্তু হচ্ছে ঢাল, অর্থাৎ ঢাল কমানো। প্রেডিকশনের নিচে এটা লস, এটা লস l ইকুয়াল টু y মাইনাস y বার, বা যে কোনো কিছু দেওয়া যায় আর কি। ঠিক আছে? ভাই আচ্ছা, ডায়াগ্রামের শেষে লাস্টের শব্দটা কি ছিল, যে প্যারামিটার আপডেটের পরেরটা? কোনটা? ওই যে প্যারামিটার আপডেটের পরের শব্দটা কি ছিল এটা, এই যে আচ্ছা, এই যে প্যারামিটার আপডেট, আচ্ছা প্যারামিটার আপডেটের পরে হচ্ছে প্রেডিকশন, নতুন করে যে প্রেডিকশন করে আমরা নিউ প্রেডিকশন, সেটা বা লাস্ট প্রেডিকশন বা আপডেট প্রেডিকশন দুইটা এটা। প্রেডিকশনের মানে বুঝলাম না, মানে আগেও করা আচ্ছা হয় আচ্ছা আবার আচ্ছা আচ্ছা, আগে যেটা প্রেডিকশন করছি সেটা হচ্ছে আমাদের ওল্ড প্রেডিকশন। হ্যাঁ,
ওল্ড প্রেডিকশন, বাট পরে যেটা প্রেডিকশন দেবো এটা সামথিং নিউ প্রেডিকশন, মানে একটা লাস্ট প্রেডিকশন বা আপডেট প্রেডিকশন। এই আপডেট প্রেডিকশনটা আসলে আমরা করব, মানে এটাকে আমরা রেকর্ড অ্যান্সার হিসেবে ধরে নিব। ঠিক আছে, এটা ঠিক একটা আছে। লুপের মতো করে কাজ করবে। এটা আমরা সামনে আর কি দেখবো, যখন আমরা ব্যাক প্রপাগেশন শিখবো, ঠিক আছে, এবার চেইন রুল শিখবো, তখন আসলে আমরা দেখতে পারবো। এগুলো কিন্তু ভাই আসলে মানে সামনে অনেক সামনের পড়া আর কি। ঠিক আছে, আমি এই জন্য আগে একটু করে আলোচনা করলাম, এই জন্য আমি জানি যে এটা বুঝতে কষ্ট হবে, বাট ম্যাথমেটিক্সটা আসলে কোথায় কাজে আসতেছে এই জিনিসগুলো সামনে যে আমরা রিলেট করতে পারি। আমরা যখন এই বিষয়গুলো শিখবো না, যে কিভাবে ওয়েট আপডেট হইতেছে, প্যারামিটার আপডেট হইতেছে, লস হইতেছে, ফাংশন কেন আমরা ক্যালকুলেট করতেছি, গ্রেডিয়েন্টের জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমা বা লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, হ্যাঁ, মিনিমাম পয়েন্ট আমরা বের করতেছি, তখন আমরা যেন বুঝতে যেন সুবিধা হয়, যে তখন মনে পড়বে যে হ্যাঁ, ওই যে আমরা ম্যাথমেটিক্স শিখছি ওইটা এখন এই জায়গায় কাজে আসতেছে। ঠিক আছে, এখন আমি বেসিক কিছু ল নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমরা কনস্ট্যান্ট রুল নিয়ে যদি কথা বলি। আচ্ছা, আমাদের ক্যালকুলাসের যে বেসিক যে রুলস গুলো আছে, আমরা আমি মনে হয় একটা স্লাইড দিয়েছিলাম মেবি, যেখানে রুলস গুলো ছিল আর কি, যেগুলো একটু ফ্রিকোয়েন্টলি খুব কাজে আসে। পড়ছেন আপনারা? সবাই কি পড়ছেন ওইটা? জি তো ওইখানে প্রথমে কি ছিল, লিমিট ল ছিল না? জি ভাই, প্রথমে 1 নম্বরের লিমিট। আচ্ছা, লিমিট লর মধ্যে, আচ্ছা হ্যাঁ, লিমিট ল ছিল, সেখানে প্রথমে ছিল কনস্ট্যান্ট ল, তাই না? আচ্ছা, কনস্ট্যান্ট ল কি আসলে, আমরা যাই দেব এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালুর মান 0। তাহলে এই সূত্রটাকে আমরা এরকম না, ডি ভাগ ডিএক্স ডিফারেন্সিয়েট অফ সি, বা এর ভ্যালু কত, 0, রাইট? তাহলে এর কি ম্যাথমেটিক্যাল কোনো এক্সাম্পল কি দেখাতে হবে? যেমন যদি আমরা লেট সি এর মান যেন 5 নেই, হ্যাঁ, তাহলে কি হবে, 50, তাই না? এটা তো বোঝা গেছে নাকি, একদম বেসিক জিনিস আর কি। ডিপ্লোমা তো পড়ানো হয়, ভার্সিটিতে তো এইটাতে পড়ানো হয় আর কি। এরপরে যদি আমরা আসলে পাওয়ার লতে, পাওয়ার লটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় পাওয়ার ল কাজে আসে আর কি, ডিপ লার্নিং এর পাওয়ার ল অনেক অনেক কাজে লাগে আর কি। পাওয়ার ল কি, পাওয়ার ল হচ্ছে ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। মনে আছে না এই সূত্রগুলা? জি ভাই। হ্যাঁ, এটা কি আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখাতে হবে? মনে তো হয় না। ভাই একটু রেসপন্স করেন, তাহলে সুবিধা হবে আর কি আমার। আচ্ছা, এরপরে আমি সাম অথবা যে ডিফারেন্স লটা আছে, না ভাই, আমরা তো এগুলো একটু সূত্র দেখি। পড়েই আসছি। সাম অথবা ডিফারেন্স, হ্যাঁ, এগুলো তো পড়ে আসার কথা, তাই না? যেমন ডি ভাগ ডিএক্স যদি আমাদের হয় এখানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তাহলে কি হবে, একবার আমরা ডিফারেন্সিয়েট করব এফ অফ এক্স কে, আর একবার ডিফারেন্সিয়েট করব জি অফ এক্স কে, তাই না? হ্যাঁ ভাই। এটাই তো নাকি? হ্যাঁ, এটাই আর কি। তাহলে এখানে তো এটা আর আমি বিস্তারিত লিখলাম না আর কি, বা বিস্তারিত বললাম না, কারণ আরো সামনে অনেক বহুত পড়ালেখা আছে। মনে আছে এগুলো? কাজে লাগবে কিন্তু এগুলো। আর মূল বিষয় হচ্ছে যে এগুলো তো মুখস্থ করতে হবে না ভাই। মেশিন লার্নিং এ ম্যাথমেটিক্স কিভাবে লাগবে সেটা তো মুখস্থ করতে হবে না। যখন যেটা লাগবে, ঠিক আছে, তখন সেটা অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসা যাবে। আচ্ছা, কেউ কি জয়েন হবে? আচ্ছা, আচ্ছা, এখন একটা প্রোডাক্ট লটা আর কি দেখি। এই লগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সামনে আর কি লাগবে। ঠিক আছে, এই সাম ল, এরপর ডিফারেন্স ল, এগুলো আমাদের লাগবে। প্রোডাক্ট ল, এগুলো আমাদের লাগবে, এই জন্য আমি কিন্তু লিখতেছি, নাহলে আমি কিন্তু লিখতাম না। ক্যালকুলাসের সব ল লাগবে না, যেগুলো আসলে ফ্রিকুয়েন্ট, মানে সব থেকে বেশি লাগে, সেগুলো আমি আর কি লিখে দিতেছি এখানে।
এগুলো আপনারা একটু যদি খাতা কলম সাথে নেন তাহলে মনে হয় সুবিধা হবে আর কি। ঠিক আছে, আমি লিখতেছি, আপনারা লিখে ফেললেন, এটা একটা নোট হিসেবে থেকে গেল, এরপরে দেখতে সুবিধা হবে আর কি, বুঝতেও আর কি সুবিধা হবে। আচ্ছা, প্রোডাক্ট ল হচ্ছে ইউ ইন্টু ভি, এটা তো আমরা পারি তাই না, ফার্স্ট ইন্টু সেকেন্ড ডেরিভেটিভস তাই না, প্রথম টেস্টের, এর পরেরটা আমরা ডেরিভেটিভস করব, প্লাস তারপরে আবার পরেরটা সেকেন্ড লিখে ইন্টু বাকিটা করবো। ফার্স্ট, একদম সহজ। ঠিক আছে, এরপরে ভাগের সূত্র তো আমরা জানি, জানি না, ইউ ভাগ ভি, জি ভাই জানি, প্রথমে কি ভি এর ভি স্কয়ার স্কয়ার, রাইট, তাহলে ভি ইন্টু ডিভাইডেড বাই ডি ভাগ ডিএক্স ডিফারেন্সিয়েট অফ ইউ মাইনাস মাইনাস ইউ ইন্টু এবার ডিভাইড ইউ ইন্টু ভি। ডিফারেন্সিয়েট অফ ভি, রাইট। আচ্ছা, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস সেটা হচ্ছে চেইন রুল। হ্যাঁ, চেইন রুল, এটাই হচ্ছে আমাদের মূল খেলা, নিউরাল নেটওয়ার্কে এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র আর কি। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্কের এটা বুঝতে হবে এবং এটা মাস্ট বি আসলে মুখস্থ রাখতে হবে, বিশেষ করে আমরা যখন ডিপ লার্নিং শিখব তখন। ঠিক আছে, চেইন রুল যেটা, আচ্ছা চেইন রুলে আমাদের বেসিক্যালি আমাদের কাজে আসে আসলে দুই ধরনের চেইন রুল আছে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সিঙ্গেল বা আমাদের হচ্ছে সিঙ্গেল ভ্যালু বা মাল্টিপল ভ্যালু। আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত তো সবাই বুঝছে তাই না, এই যে আমাদের যে বেসিক ল গুলো আছে এই পর্যন্ত কোনো সমস্যা নাই তাই না? না ভাই, সমস্যা নেই। ওকে, তাহলে আমি চেইন রুলটা লিখি। চেইন রুলটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের টার্ম আছে, অর্থাৎ চেইন রুল বিষয়টা আমি যদি চেইন রুলের ডেফিনেশন একটু বলি, চেইন রুল হচ্ছে এমন একটা রুল যেখানে আমাদের একটা ফাংশনের ভিতরে ভিতরে আরেকটা ফাংশন থাকবে। ঠিক আছে, যেমন ধরা চলে যে যদি এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকবে, এটাই বেসিক্যালি চেইন রুলের মেইন কনসেপ্ট। এই বিষয়টি কি বোঝা গেছে, যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, বোঝা গেছে কি বিষয়টা? লাইক নেস্টেড ফাংশন এরকম কিছু। হ্যাঁ, লিস্টেড ফাংশন এইরকম টাইপের, বাট যখন আমরা এটার মধ্যে সিঙ্গেল ইয়ার ক্ষেত্রে দেখতেছি না, আমরা যখন মাল্টিপলের ক্ষেত্রে দেখবো তখন বিষয়টা কেমন হবে না, তখন এরকম হয় না, বাট সিএসসি স্টুডেন্ট তো সবাই নেস্টেড আর কি, একটার ভিতরে একটা হলে মনে হয় যে আসলে এটা বলা nested। যায়, নেস্টেড বলা যায়। আচ্ছা, এরপরে এফ জি এক্স জি বার এক্স। ওকে, আচ্ছা এই বিষয়টি কি বোঝা গেছে, এই যে এইটা এবং এইটার মধ্যে কোনো পার্থক্য আছে, এই যে উপরে লাইনটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? আচ্ছা, ওইটা আমি সামনে আবার একটু রিকাপ করবো আর কি। ঠিক আছে, আমি যখন লাস্টে রিকাপ করবো তখন আর কি দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন যে আসলে এই যে আমি যে এটা যে লিখলাম যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, এবং এই যে এফ এর ভিতরে জি ফাংশনটা, এটা কোনো কি বুঝতে কষ্ট হবে, মানে বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে এইটার এইটার মাঝে?
এটা বুঝতে কি হবে ভাই, এই সূত্র? চেন রুলটা অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা, এইটা আর এটার মতো সমান তাই না? এই চেন রুল এইটার সমান হচ্ছে, আমরা প্রথমে এই জি অফ এক্স কে একবার ডেরিভেটিভ করব। এই বার মানে কিন্তু ডেরিভেটিভ করা। আমরা যখন এক্সাম্পল দেখবো না, তখন আমরা ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। আমরা এটার আমরা একটা এক্সাম্পল দেখবো এখন, ঠিক আছে? এটার আমরা এক্সাম্পল দেখবো, ব্যাপার না। আচ্ছা, আমরা প্রথমে প্রথমে আমরা এই জি অফ এক্স, এই ভিতরে যে ফাংশনটা আছে এর আমরা একবার ডেরিভেটিভ করব, তারপরে পুরোটা মিলে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, ঠিক আছে? কথা বোঝা গেছে ভাই? এই যে, আচ্ছা আমি যদি ফাংশনটাকে আরেকবার এইভাবে যদি লিখি, ইউভি দিয়ে যদি লিখি, তাহলে মনে হয় আরো একটু বুঝতে। আচ্ছা, নেট নেট কি 4G আছে তো? আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাইতেছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা কি বোঝা, এই যে এই সূত্রটা কি বোঝা যাইতেছে ভাই? হ্যাঁ, জাস্ট নেক্সট বুঝলে করছি। বলেন যে বুঝছি, বাট না বুঝলে আমি আর এক্সপ্লেন করবো আর কি। আর আমরা যদি এটা ভাই একটা আবার এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল দেখে, আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি বিষয়টা। আমরা চেইন রুল মানে কি? চেইন রুল মানে হচ্ছে যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকবে, ঠিক আছে কি? ওই ওই ধরনের প্রবলেমকে আমরা চেইন রুল দিয়ে সমাধান করব। যখন দেখবো যে আমরা একটা ফাংশনের ভিতরে আর ভিতরে আরো একটা ফাংশন আছে, তখন আমরা ম্যাথমেটিক্যাল মডেল যখন তৈরি করবো, তখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে? যদি আমরা এই যে বললাম যে এফ অফ এক্স কে আমরা যেটা ফাংশন ধরি, তাহলে এটা একটা ফাংশন তাই না? এই ফাংশনটা আর একটা ফাংশনের ভিতরে আছে, তাহলে এটাকে আমরা বলতেছি চেইন রুল। বোঝা গেছে? আচ্ছা, একটা যদি আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি, তো ধরে নিলাম ওয়াই সমান দেওয়া আছে 3x প্লাস 2^5। হুম, এটাকে আমরা চেইন রুলে অ্যাপ্লাই করবো। মানে এটার উপর আমরা চেইন রুল কিভাবে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আচ্ছা, ওয়াই সমান যদি আমি ধরি যে লেট ওয়াই সমান আমি ধরে নিলাম যে ইউ এক্স পুরোটার উপর ভি। আচ্ছা, এই জিনিসটাকে বোঝা যেতেছে? এই যে ইউ এক্স মানে কি, এতটুক না, 5 আছে, বোঝা যায় ভাই? আচ্ছা আচ্ছা, এই যে 3x, আচ্ছা যে 3x প্লাস 2^5, আমরা কি বলছিলাম যে চেইন রুল মানে একটা ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন থাকবে। এখন মানে একটা থাকবে ইনার ফাংশন, একটা থাকবে আউটার ফাংশন। তাহলে এই যে এটা দেখে কোনটা ইনার ফাংশন কোনটা আউটার ফাংশন বোঝা যাচ্ছে না? কোনটা ইনার ফাংশন হবে এখানে? এই 3x+2 এইটাই আমাদের ইনার ইনার ফাংশন হবে না? এটাকে আমরা সমান ইউ 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 ধরতে পারি না? জি ভাই। আচ্ছা, এটা সমান জন্য ইউ যদি ধরি, তাহলে আমাদের আরেকটা ফাংশন কি কি দাঁড়াইতেছে দেখো তো, আউটার ফাংশনটা। তাহলে u⁵ এটা আমাদের আউটার ফাংশন হইতেছে না? জি ভাই। তাহলে আমাদের ইনার ফাংশন হচ্ছে এখানে একটা, আর সম্পূর্ণটাকে আমরা বলতেছি আমরা আউটার ফাংশন, ঠিক আছে? আর এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমরা কি শিখছি যে আমরা প্রথমে আমরা ইনার ফাংশনটাকে ক্যালকুলেশন করব। অর্থাৎ এখানে আমি সূত্রটা যদি আরো আরো একবার যদি লিখি, আমরা যদি আরো একবার সূত্রটা লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে এমন যে, এখানে তো লিখছি না যে ডি ভাগ ডিএক্স সম্ভবত এফ জি অফ এক্স ইকুয়াল টু এফ বার ইন্টু জি অফ এক্স ইন্টু জি অফ জি বার এক্স। এর মানে কি বোঝা যাচ্ছে? এই জি বার এক্স মানে, এই এক্স মানে হচ্ছে এই জি অফ এক্স কে একবার ডেরিভেটিভ করা বা একবার ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে? এর মানে হচ্ছে ডি ভাগ এক্স এর সাপেক্ষে জি কে একবার ডিফারেন্সিয়েট করা। বুঝতে পারছেন তো নাকি? জি ভাই। এরপরে এই পুরো ভ্যালুটাকে, এরপরে আমাদের যে নর্মালি আমাদের যে ফাংশনটা থাকবে, নর্মালি যে আমাদের এই ফাংশনটা থাকবে, অর্থাৎ
এই এফ অফ জি এক্স বার, এই পুরোটাকে আরেকবার ডেরিভেটিভ করা, তার মানে এই ডেরিভেটিভস আর এই ডেরিভেটিভস আমরা গুণ করে দেব, ঠিক আছে, যেটা আমাদের মেন সূত্র আর কি, এটা এবং এটা। আচ্ছা, এক্সাম্পলটা দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো আর কি, কনফিউশন থাকবে না। আর সিঙ্গেল এই সূত্রটা কাজে আসে না, আমাদের মাল্টিপল যেটা ভেরিয়েবল যেটা ওইটা আমাদের বেসিক্যালি বেশি বেশি আর কি কাজে আসে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি একটা ফাংশন ধরি যে লেট একটা ফাংশন ধরে নিলাম যে y ইকুয়াল টু সাইন 3x। আচ্ছা, এখানে ইনার ফাংশন কোনটা, আউটার ফাংশন কোনটা? কেউ কেউ একজন বলো তো, এখানে ইনার ফাংশন কোনটা, আউটার ফাংশন কোনটা? ভাই 3x ইনার। ইনার ফাংশন এখানে এক্স্যাক্টলি 3x হবে কি ইনার, তাই না? তাহলে আউটার ফাংশন কি হবে তাহলে? সাইন sin 3x 3x, পুরোটাই হচ্ছে আউটার ফাংশন। তাহলে আমরা প্রথমে কাজ করবো কিসের, ইন্টার ফাংশন মানে সরি ইনার ফাংশনের, তাই না? তাহলে ইনার ফাংশনকে যদি আমি ইউ ধরি, তাহলে প্রথমে যদি আমি ডিফারেন্সিয়েট করি ইউ কে, তাহলে ডি বাই ডিএক্স ডিফারেন্সিয়েট অফ ইউ, তাহলে কি হচ্ছে এখানে 3x কে করলে কত হয়, 3 তো হয় নাকি, এক্স কে করলে হয় 1, তাই না? হুম, এরপর যদি আমি আউটার ফাংশনকে করি, সাইন এক্স কে যদি আমি করি এখন, তাহলে ডি ভাগ ডিএক্স, আউটার ফাংশনকে আমি ধরলাম ভি ধরলাম, তাহলে যদি আমি ভি কে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে হচ্ছে আমার সাইন, আচ্ছা 3x সমান ধরছি তোমরা ইউ 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 ধরে নেই, তাহলে আমরা কি করবো এখানে সাইন ইউ লিখবো না, সাইন ইউ। আর বেসিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট করলে তো কজ এক্স তো হয়ই, বা এখানে তো কজ ভি তো হয়ই আর কি, কজ ভি তো না কজ ইউ আর কি, এটাই তো নাকি? জি ভাইয়া। এটা কার কনফিউশন আছে? এটাই তো নাকি? আচ্ছা, এখন এই দুইটা আমরা এখন তো পাইলাম, ইউ আর ভি আর পাইলাম, তো ইনার ফাংশন পাইছি, আউটার ফাংশনও পাইছি, তাহলে আমাদের মেন ইয়েটা কি, লটা কি ছিল, যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইনার আউটার ফাংশনের যে ভ্যালুটা পাবো আমরা আমরা সেটাকে বসাবো, তাই না? তাহলে কজ ইউ বসাইলাম, তারপরে ইনার ফাংশনে কি ভ্যালু পেয়েছি, 3 বসে না, 3 বসাইলাম, তারপরে কজ মানে ইউ সমান কি ধরছি, 3x ধরে ধরে নিয়ে এখানে দেখো তো, এই যে এখানে নিছি না, তাহলে এখানে বসাইলাম আসলে 3x ইন্টু 3, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 3 ইন্টু 3 কজ 3x, ঠিক আছে? ভাই আপনার বোঝা গেছে লেখাটা বিষয়টা? ভাই আপনার লেখাটা আসছে না, কিছুক্ষণ পর পরে একবারে আর কি পুরো লেখা চলে আসতেছে, মানে ফ্রিজ হয়ে যাচ্ছে লেখা, বুঝতে পারছি না। আচ্ছা, ওই নেট কানেকশনের জন্য এমন হতেছে আর কি, নেট কানেকশন খারাপ তো। কিন্তু ভয়েস টাইম মতো আর আসতেছে, মানে ভয়েস ঠিক আছে কিন্তু লেখাটা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি না টাইম মতো। ও মানে রিয়েল টাইমে হচ্ছে না, এটাই তো প্রবলেম, তাই জি না? জি জি 10-15 সেকেন্ড পরে লেখাটা আসতেছে আমার স্ক্রিন। এটা তো সমস্যা তাহলে, এটা কিসের জন্য হইতেছে, সম্ভবত ইয়ের জন্য নাকি, নেট খারাপের জন্য না কিসের জন্য বুঝতেছি না। হতে পারে আর কি। আচ্ছা, আমরা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য দেখলাম, তাই না? যদি আমরা মাল্টিপল ভেরিয়েবলের জন্য চেন রুল দেখি, এখন কি দেখা যেতেছে রিয়েল টাইমে, এই যে মাল্টিপল ভেরিয়েবল লেখাটা যে লিখলাম, এটা কি দেখা যেতেছে? জি ভাই। আচ্ছা, মাল্টিপল ভেরিয়েবল মানে কি, আমাদের অনেকগুলো ভেরিয়েবল থাকবে, তাই না? ধরলাম একটা ফাংশন জেড ইকুয়াল টু ইউ আর ভি, তাহলে এখানে আমাদের মাল্টিপল ভেরিয়েবল আছে না, ইউ আছে ভি আছে, তাই না? প্রথমে আমরা এখানে আমাদের কি ছিল, আগেরটাতে শুধুমাত্র আমাদের শুধু আমাদের এক্স কে আসলে ডিফারেন্সিয়েট করতে হয়েছে। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, ধরলাম যে লেট
ইউ সমান ইউ ইন্টু এক্স, ভি সমান ধরে নিলাম ভি এক্স, ঠিক আছে, ধরে নিলাম আর কি এটা। তাহলে আমাদের এখন মেইন যে লটা দাঁড়াবে সেটা হচ্ছে এমন যে ডি ভাগ ডিজেড, সরি এক্স, ডিজেড ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। এক্স বলতে এখানে আমরা ইউ ইন্টু ডি ইউ ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ডিজেড ডিভাইডেড বাই ডিভি গুণন এই ডিভিটা যাবে এখানে, এখানে আসবে ডি। আমরা প্রথমে কি করছি, এক্স দ্বারা করছি না, এবার আমরা করবো হলো, আচ্ছা আবার আমরা এক্স দ্বারাই করবো যেহেতু আমাদের এখানে ওয়াই কোনো টার্ম নাই। আচ্ছা এই লটা কি বোঝা গেছে, লটা কি দেখা যাচ্ছে? এই যেটা হচ্ছে আমাদের চেইন, মানে মাল্টিপল ভেরিয়েবলের জন্য যে চেইন ল, যে আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে সেটা হচ্ছে ইউ, একটা হলো ভি। হ্যাঁ, তো ডি যেটা হচ্ছে একটা ফাংশন যেখানে ডিজেড ভাগ ডিএক্স ইকুয়াল ডিজেড ডিভাইডেড বাই ডি ইউ গুণন এই ডি ইউটা গেল এইখানে, হ্যাঁ, ডি ইউ ভাগ আবার ডিএক্স প্লাস ডিজেড ভাগ ডিডাব্লিউ, সরি ডিভি গুণন এই ডিভিটা যাবে আবার এখানে, ডিভি ভাগ আবার ডিএক্স। বোঝা গেছে? নাকি দেখাই জানি এখন পর্যন্ত? সবাই কি বুঝছেন এটা? জি ভাই। ভাই কাটাকাটি করার পরে তো দুইটা ডিজেড বাই ডিএক্স আসার কথা না? ইকুয়াল। এখানে প্লাস আছে যে এই যে এখানে যে প্লাস আছে, এই যে প্লাস, এই জন্য এখানে আসে নাই। এটা এই যে ডিইউ না, আমরা এই যে জেড এর সাপেক্ষে, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে আমরা জেড কে ডিফারেন্সিয়েট করব। এই যে এইটা একটা অংশ, এটা হচ্ছে গুণ, আবার এইটা হচ্ছে একটা অংশ, অর্থাৎ আমরা জেড কে এক্স এর সাপেক্ষে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আবার আমাদের যে ইউ আছে, ইউ কে আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। ভাই ওইটা একটা অংশ, তাহলে এইটা ডিজেড একটা অংশ, ডিভাইডেড বাই ডিইউ এইটা একটা হওয়ার অংশ, কথা না? এখানে আছে মাঝখানে আছে সাইন, প্লাস সাইন। আচ্ছা এই যে এইটা কাটা যাওয়ার কথা বলতেছেন, এখানে এক্স এর পরিবর্তে এখানে ডিইউ হওয়ার কথা না? কোথায় কোথায়? মানে ডিজেড ডিভাইডেড বাই ডিইউ ইনটু ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স, তো এর পাশে ডিইউ হবে না? হ্যাঁ, না এখানে হবে ডিভি, যেহেতু আমাদের প্যারামিটার দুইটা ইউ এন্ড ভি, এই যে আমাদের না প্যারামিটার ভাইয়া, দুইটা, এ পাশে মানে প্রথম পাশে। যে ইউ এবং ভি, আমরা এইদিকে এই যে এইদিকে এখানে এক্স হবে, এখানে মানে লর নিয়ম অনুযায়ী, মানে সূত্রের নিয়ম অনুযায়ী এখানে এইদিকে হবে এক্স। আচ্ছা এই যে সমানের কোন দিকে, মানে লেফট হ্যান্ড নাকি রাইট? ভাই রাইটের দিকে আর কি, ডিজেড ডিভাইডেড বাই ডি, এখানে ডিএক্স লিখছেন তো ডিইউ হবে না এখানে, ইনটু ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স। ও আচ্ছা আচ্ছা, এটা তো ইউ, এটা যে ইউ, তো এটা তো এক্স না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি, লেখাটা বুঝে নাই নাকি। আচ্ছা আচ্ছা এটা তাহলে বোঝা গেছে না, আমি যদি একটু ভালো করে আরো একটু ক্লিয়ার করে লিখি, বিষয়টা হবে এমন যে ডি বাই ডিজেড ডিএক্স ইকুয়াল টু, প্রথমে আমরা ডিজেড কে ডিফারেন্সিয়েট করবো হচ্ছে ডি ইউ দ্বারা, ঠিক আছে, ডি ইউ দ্বারা, যদিও বা এটাকে আসলে ডেল বলা হয়, বাট ডেল লিখতে গেলে আমার হাতে লেগে এমনিতেই খারাপ, ডেল লিখতে গেলে আরো বোঝা যাবে না আর কি, ঠিক আছে। তারপর এখানে আমরা ডি ইউ কে আমরা ডিফারেন্সিয়েট করবো হচ্ছে ডি এক্স দ্বারা, প্লাস আবারও ডিজেড কে আমরা ডিফারেন্সিয়েট করবো এখানে হচ্ছে ডিভি দ্বারা গুণন, আবার ডিভি কে ডিফারেন্সিয়েট করবো হচ্ছে ডি এক্স দ্বারা। বোঝা গেছে এবার? জি ভাই। মনে হয় বোঝা গেছে, তাই না? আচ্ছা, যদি জি আমরা ভাই একটা বুঝে গেছি। ম্যাথ যদি একটা এক্সাম্পল দেখি, একটা ম্যাথ যদি আমরা এক্সাম্পল নেই, আমরা যদি ম্যাথ দেখি আসলে, ধরে নিলাম একটা ম্যাথ দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে এমন যে জেড ইকুয়াল টু,
ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান আর ভি সমান হচ্ছে 2x। বোঝা গেছে কি এটা? এটাকে আমাদের কিন্তু ম্যাথ। আমাদের ফাংশন দেওয়া আছে জেড সমান, একটা ফাংশন দেওয়া আছে বা ফাংশন জেড লেখা যায় অথবা জেড নর্মালি বা যে কোনো কিছু লিখলেই হলো। যেখানে আমাদের দেওয়া আছে জেড সমান দেওয়া আছে হলো ইউ স্কোয়ার প্লাস ভি কিউব, যেখানে আবার ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং ভি সমান হচ্ছে 2x। এতটুকু পর্যন্ত বোঝা গেছে তাই না? একটু একটু রেসপন্স করেন ভাই, ম্যাথ এক্সাম্পল এটা। ইউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা তো বলতেছে, আমি যেটা বলছি যে একটু খাতা কলম নিয়ে একটু বসেন। তুমি কি খাতা কলম নিচে দেখুন তো? একটু কলম নাও না নিয়ে, আমি আমি লিখতেছি সাথে সাথে লিখো না কেন? এটা তো আর ইয়ে না যে কোড কোড না যে তুমি লিখতে পারবা না। এই যে এক্স প্লাস ওয়ান, ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান। আচ্ছা আবার যদি আমি লিখি, আচ্ছা আচ্ছা আবার মুছে দিয়ে লিখতেছি, ঠিক আছে? মুছে দিয়ে লিখতেছি, ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান আর ভি সমান হচ্ছে 2x। এবার এবার বোঝা গেছে ক্লিয়ার? আচ্ছা আমাদের সূত্র অনুযায়ী কি আমরা সূত্র এখানে কি আমরা সূত্রে কি পড়ছিলাম যে একটা জেড ইকুয়াল টু ইউর উপর স্কোয়ার প্লাস ভির উপর কিউব, ভির মানে ভির উপরে 3। এটা কি বোঝা 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 যাইতেছে না? আমি তো বলতেছি, এটা তো খাতায় লিখলেই হয়ে যায়। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট আগাই আর কি। আচ্ছা তাহলে আমাদের ম্যাথমেটিক্স অনুযায়ী কি করব আমরা? প্রথমে আমরা কি করব, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি যে ডি ভাগ ডিএক্স, এখানে জেড অ্যাপ্লাই করব তাই না? আমরা প্রথমে আমাকে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? প্রথমে আমরা জেড কে আমরা ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব না? আচ্ছা তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা কি করব, এই এই যে প্রথমে এই অংশটা করে কাজ করবো না, এটা তারপর এইটা তারপর এইটা তারপর এইটা, এই চারটা কাজ করার পর একসাথে আমরা পার্টস করব। বোঝা গেছে কি? বা একটু রেসপন্স করেন, বোঝা গেছে কি? আমরা এটা এই যে ম্যাথটা কি বুঝতে পারছেন? এক্সাম্পলটা আমাদের কি ছিল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাহলে যদি বুঝেই থাকেন তাহলে আমরা লিখে এখানে আহ, তাহলে প্রথমে কার কার কাজ করব? এই জেড এর কাজ করব না, এই অংশটার কাজ করব না? এই অংশটার কাজ করি তাহলে আমরা প্রথমে হচ্ছে ডি ডি জেড বাই ডি ইউ। তাহলে ডি ইউ এর মান কত? এখানে ইউ এর উপর স্কয়ার দেওয়া আছে না? তাহলে ইউ স্কয়ার করলে এক্স টু দি পাওয়ার এন, হচ্ছে পাওয়ার লোটা যেটা আর কি বললাম যে ডি ভাগ ডিএক্স, অ্যাকচুয়ালি যদি ইউ স্কয়ার হয় তাহলে এখানে 2 ইউ টু দি পাওয়ার 2 মাইনাস 1, আলটিমেটলি 1 থাকতেছে, তার মানে 2 ইউ। বোঝা গেছে? তারপরে কোন অংশটা কাজ করব? এই অংশটা যদি আমরা কাজ কাজ করি ডি জেড ডিভাইডেড বাই ডিভি, তাহলে ভি এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ভি এর মান কত দেওয়া আছে? ভি কিউব, তার মানে 3 ভি স্কয়ার। বোঝা গেছে কি ভাই এই পর্যন্ত? ক্লিয়ার, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা আমি বুঝতেছি না ভাই, আমি কি বোঝাতে পারতেছি না নাকি আপনারা বুঝতেছেন না আসলে?
ভাই বুঝতে পারছি। এটা তো আছে, এবার তো ডিফারেন্সিয়েট, এগুলো তো নর্মাল নর্মাল বিষয়, এগুলো তো আছে, তাই না? তাহলে আমরা আমাদের দুইটা টার্ম শেষ। এই যে ডিজেড ডিভাইডেড বাই ডিইউ এর কাজ শেষ, আবার ডিজেড বাই ডিভাইডেড বাই ডিভি এটার কাজও শেষ। তাহলে বাকি আছে কোনটা? এইটা বাকি আছে না? এই দুটোর কাজ শেষ, বাকি আছে কোনটা? ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স, এটা তো কাজ বাকি আছে। তাহলে এখন ডিইউ একটা করি। তাহলে ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স, ইউ এর মান কত দেওয়া আছে এখানে দেখো তো। ইউ এর মান কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান দেওয়া আছে না? তাহলে এক্স কে করলে কত হয়? ওয়ান হয়। আর ওয়ান কে করলে হয় জিরো। এরপরে ভি যদি ডিফারেন্সিয়েট করি, ইজেড ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু, যদি মার্ক যদি করি আমরা, প্রথমে এখানে আছে ডিজে বাই ডিইউ, তাহলে টু ইউ প্লাস ওয়ান, এটা একটা প্লাস, এখানে তো প্লাস হবে না, এখানে এখানে হচ্ছে গুণ হবে এখানে। আচ্ছা, এখানে আমাদের মাল্টিপ্লিকেশন হবে, রাইট? তাহলে গুণন এখানে ইউ মানে হচ্ছে ওয়ান প্লাস এখানে আমাদের ডিজেড ভাগ ডিভি, তাহলে থ্রি ভি স্কোয়ার গুণন টু। বোঝা গেছে কি এটা এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, ফাইনালি লাস্টে আমরা ইউ এবং ভি এর মান বসে দিলে আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, চেইন রুলটা কি বোঝা গেছে এই পর্যন্ত? এটা আমাদের সামনে লাগবে, এটা এইভাবে লাগবে না, বাট এইভাবে আমরা তো ম্যাথমেটিক্যাল ম্যাথ দেখলাম, বাট আমরা যখন ডিপ লার্নিং করবো তখন আমাদের ম্যাথমেটিক্যালি আমরা বিষয় আর কি দেখবো না, তখন আমাদের ওয়েট নিয়ে কাজ করতে হবে আর কি। আচ্ছা, আর আরো কিছু ইম্পর্টেন্ট কিছু রুলস আছে, এগুলো এগুলো একটু লিখে দেই, ঠিক আছে? বুঝতে আর কি সুবিধা হবে। আর এগুলো, আচ্ছা হাদিগন্ত বলো। কোথায়? এক্স প্লাস ওটা ম্যাথ, জাস্ট এক্সাম্পল আর কি। এই যে এটা না, এটা না, এটা জাস্ট এক্সাম্পল আর কি, মানে জাস্ট ম্যাথ আমি এটা ধরে ধরে নিছি আর কি, যে একটা এক্সাম্পল দেওয়ার জন্য just ধরে নিছি যে এই সূত্রটা আসলে কিভাবে কাজে লাগতেছে, এটা বোঝানোর জন্য জাস্ট আমি আর কি এটা লিখছি আর কি এমনিতেই। বাট আমি আমি যখন খাতায় করছিলাম তো, আমি যখন খাতায় লিখ করছিলাম তখন একটা ম্যাথ ধরে আর কি করছিলাম, এই জন্য আমি ওই উদাহরণটা আর কি এখানে দেখাই দিলাম আর কি এতটুকু। আর আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের ফর্মুলা আছে, যার মধ্যে সিগময়েড ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এখানে লিখে দিই, সামনে কাজে কাজে আসবে আর কি। সিগময়েড ফর্মুলা হচ্ছে এমন, যেখানে আমাদের সিগমা এক্স ইকুয়াল টু ওয়ান ভাগ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? জাস্ট মুখস্থ। এরপর হচ্ছে ট্যারিফ ফাংশন। আমরা যখন অপটিমাইজেশন করব না, তখন আমাদের এই বিষয়গুলোকে লাগবে। আমি জাস্ট এমনিতে এখন লিখে লিখে দিতেছি, বাট পরে আমরা যখন কাজে লাগাবো এগুলো, আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমরা বুঝতে পারবো যে এগুলোর কাজ আসলে কি, ঠিক আছে? ট্যারিফ ফাংশনটা হচ্ছে এমন, tan x ইকুয়াল টু ওয়ান মাইনাস tan স্কোয়ার x। ওকে, বোঝা গেছে এই এই পর্যন্ত? আচ্ছা ভাই, এই পর্যন্ত কি বোঝা গেছে? ভাই এটা কি ট্যানের সূত্র লাস্টেরটা? না, এটা জাস্ট এটা একটা হলো
অপটিমাইজেশন টেকনিক, এটা অপটিমাইজেশনের সূত্র রেখে এটা সিগময়েড অপটিমাইজেশন তো বলা হয় না, এটা অ্যাক্টিভেশন ফাংশন বলা হয় আর কি। এটা 10s অ্যাক্টিভেশন ফাংশন আর এটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ল আর কি। এটা এখন বুঝবেন না, বাট সামনে আমাদের এগুলো যখন আমরা যখন করবো তখন তখন আর কি বুঝতে পারবেন। জাস্ট এমনি জাস্ট মুখস্থ করে রাখেন, এখন পরবর্তীতে কাজে লাগবে আর কি। কিভাবে কাজে লাগবে আমরা দেখবো আর কি সামনে। আচ্ছা এখন মূল যেটা, না এটা ওই রকম না, এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন আর কি। এটা মেশিন লার্নিং এর ইয়েতে আর কি লাগে, যখন আমরা ডিপ লার্নিং এর আমরা যখন ইয়ে নিয়ে কাজ করব, অ্যাক্টিভেশন নিয়ে নিয়ে আর কি কাজ করব, যেমন সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, 10s অ্যাক্টিভেশন ফাংশন, আর অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন আর কি আছে। তো তখন আর কি এই সূত্রগুলো আমাদের আর কি কাজে আমাদের কাজে আসবে আর কি এই। আচ্ছা এখন তাহলে যদি সমস্যা না থাকে আমি এখন ইয়েতে যাই, পার্শিয়াল ডেরিভেটিভস এ আর কি যাই। আচ্ছা পার্শিয়াল ডেরিভেটিভস কি জিনিস একজন বলো তো দেখি। দিগন্ত, দিগন্ত তোমাদের তো পার্শিয়াল ডেরিভেটিভ আছে রে, আছে না ফার্স্ট ইয়ারে? আচ্ছা কেউ একজন বলেন না যে পার্শিয়াল ডেরিভেটিভস কি জিনিস আসলে। আচ্ছা পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে এমন একটি ফাংশন বা এমন একটি প্রসেস আসলে এটা ডেরিভেশন করার, যেটা হলো যে আমাদের একটি মাত্র ভেরিয়েবল আমরা রেসপেক্টে আসলে ডেরিভেটিভটা করব। অর্থাৎ একটি মাত্র ভেরিয়েবলের সাপেক্ষে আমরা ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব, যেখানে যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব আদারওয়াইজ যে ইয়েগুলো থাকবে সেগুলো আমাদের কনস্ট্যান্ট হিসেবে আমরা আর কি তাকে কনসিডার করবো আর কি। ঠিক আছে, মানে বিষয়টা হবে এমন, একটা ফাংশন ধরে নিলাম যেটা হচ্ছে এক্স ওয়াই বা এক্স ওয়াই চলক বিশিষ্ট ফাংশন, হ্যাঁ, যেখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x y², এটা একটা যদি আমাদের এখানে আমাদের কয়টা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে না, এক্স এবং ওয়াই, তাই না? আচ্ছা যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে, আচ্ছা পার্শিয়াল শব্দের অর্থ কি? পার্শিয়াল শব্দ তো আংশিক বোঝায় না কি? পার্শিয়াল শব্দ তো আংশিক না, তার মানে কি আমরা এখানে আংশিক আমরা আসলে ডেরিভেটিভ করব। মানে আমরা যখন এইটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন আমি ওয়াই কে রাখবো কনস্ট্যান্ট, আবার যখন ওয়াই এর সাপেক্ষে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব তখন আমি রাখবো এক্স কে রাখবো কনস্ট্যান্ট। বোঝা গেছে কি? আচ্ছা আমি বিষয়টা একটু লিখে দেই তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা এক্সাম্পল তো আমি দেখাচ্ছি, আমরা এই যে এই এক্সাম্পলটা আমরা এখন দেখবো। তাহলে আমরা প্রথমে কি করব, ধরেন যে আসলে আমি এক্স এর রেসপেক্টে আমি একটা ডেরিভেটিভ করতেছি। লেট এটাকে ধরলাম যে এক নং ফাংশন, যে 1 নং ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা যখন আমি এটা এক্স এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি এখানে কনস্ট্যান্ট থাকবে? ওয়াই থাকবে না? আচ্ছা ভাই রেসপন্স করেন না কেন ভাই? বুঝতেছি না আসলে, আমি বুঝতে পারতেছি না নাকি আপনারা বুঝতেছেন না, এটা এই জিনিসটা বুঝতেছি না আসলে আমি। মানে আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, মানে আসলে আংশিক, স্ক্রিনে দেরি করে আসতেছে তো আমি তো রেসপন্স করতে পারছি না, অনেক লেট করে আসতেছে, 10-15 সেকেন্ড পরে আসতেছে লেখা। 10-15 সেকেন্ড তো অনেক বড় একটা টাইম। আচ্ছা জি, আবার এইটা পুরো লেখাটা একবার চলে আসছে আর কি, মনে করেন যে 1 লাইন 2 লাইন লিখেছেন, পরবর্তীতে ওই পুরো লাইন একবার আসতেছে। আমার কাছে তো এরকম হচ্ছে আচ্ছা বারবার। হয়তো বা নেট প্রবলেমের কারণে মেবি এরকমটা হইতেছে। আচ্ছা আমি যদি অন্য কোনো একটা ইয়েতে লিখি তাহলে কেমন হয়? আচ্ছা অন্য কোনো অ্যাপ্লিকেশনে যদি লিখি সেটা কি রিয়েল টাইম যাবে? উম, আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ
হোয়াইট বোর্ড যেখানে আছে সেখানে আমি যদি লিখি নতুন একটা বোর্ড নিই। আচ্ছা, আমি আবারও ফাংশনটা কি লিখতেছি। এখন কি বোঝা যায়, দেখা যেতেছে এবার। দেখি এটা আসলে এটাতে কোনো সমস্যা হয় কিনা, ওটা তো কি অ্যাপ্লিকেশনের সমস্যা নাকি আমার নেটের সমস্যা, এটাই বুঝতেছি না। সম্ভবত আমার নেট প্রবলেম আর কি, বাসায় তো, বাসার নেট অতটা ভালো না আর কি। আচ্ছা, আমার ফাংশনটা যদি আমি একটু লিখি, ফাংশন এক্স অ্যান্ড ওয়াই তাহলে 3x² প্লাস 3 XY², না সাপোজ একটা ফাংশন আর কি আমি একটা ধরে নিলাম। আচ্ছা, দেখা যাইতেছে এখন ক্লিয়ার দেখা যায় কি? জি আমি ভাই। দেখতে পাচ্ছি না, আমার মনে হয় নেটের সমস্যা সেজন্য। আচ্ছা, আমি বুঝতেছি না যে আসলে কি যে আজকে হয়েছে, নেট কিছুই বোঝা যায় না, মানে বুঝতেছি না যে আসলে প্রবলেমটা কোথা থেকে আসতেছে। 3x², হ্যাঁ XY² আর কি, জাস্ট বোঝার জন্য আর কি। এখন আমরা, আচ্ছা এখন যদি আমরা একটা পার্শিয়াল ডেরিভেটিভস অ্যাপ্লাই করি, হ্যাঁ ধরো এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, এটার মধ্যে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ যদি আমরা অ্যাপ্লাই করি, তা আমরা কি বলছিলাম, পার্শিয়াল ডেরিভেটিভের সময় যখন আমরা এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন আমাদের ওয়াই কি থাকবে, কনস্ট্যান্ট, তাই না? যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমাদের এক্স থাকবে কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমি লিখলাম যে আসলে 1 নং ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, যদি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ যদি আমি যদি করি, তাহলে এখানে কি হবে, ডি ভাগ ডিএফ ডিএক্স। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে হবে আমাদের 6x প্লাস ওয়াই কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে না এখানে? এটা হয় না, ওয়াই কনস্ট্যান্ট মানে কি, ওয়াই থেকে গেল, এক্স এ করলে কত হয়, 1 হয় না? আচ্ছা, জি ভাই। আচ্ছা এরপর আমরা কি করব, যে 1 নং ইকুয়েশন আবার আমরা যদি এখন উইথ রেসপেক্ট টু যদি ওয়াই সাপেক্ষে যদি যদি এবার করি, তাহলে কি হবে, তাহলে এখানে আমার 3x কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, প্লাস এক্স স্থির থাকতেছে বা এক্স কনস্ট্যান্ট, হ্যাঁ কাজ করবো কার, ওয়াই এর, তাই না? তাহলে ওয়াই কি ডিফারেন্সিয়েট করলে করলে কি হয়, 2y হয় না? বোঝা গেছি তো নাকি? জি ভাই। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক্যালি আসলে পার্শিয়াল ডেরিভেটিভস এর মেইন কনসেপ্ট, যে আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন ওয়াই কে কনস্ট্যান্ট, ওয়াই কে ধরবো কনস্ট্যান্ট, আবার যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন ধরবো এক্স কে ধরবো আসলে কনস্ট্যান্ট। এখন এইটা আসলে ইয়াতে কিভাবে আসলে কাজে আসে, বা মেশিন লার্নিং এ কেমনে আর কি কাজে আসে, এই বিষয়টা যদি আমরা একটু বুঝি আর কি। আসলে মেশিন লার্নিং এ যখন আমরা লস ফাংশন ক্যালকুলেট করব, ঠিক আছে কি, লস ফাংশনকে আমরা ক্যালকুলেট করতে হয় আমাদের ওয়েটের সাপেক্ষে। অর্থাৎ আমাদের যদি ডি বাই ডি এক্স এল যদি হয় লস, এই লসকে আমরা ক্যালকুলেট করব ওয়েটের সাপেক্ষে, তখন আমাদের ডিফারেন্সিয়েট হবে এরকম, যে ডি এখানে হবে আমাদের লস আর নিচে হবে আমাদের ওয়েট ডাব্লিউ। বোঝা গেছে? হুম, এলিনটা বোঝা গেছে যে মেশিন লার্নিং এ আমরা আমাদের পার্শিয়াল ডেরিভেটিভস আমাদের কিভাবে কাজে আসবে লস ফাংশন ক্যালকুলেট করার সময়। এই জন্য বলছিলাম যে একটু খাতা রেখে লিখে নেবেন এগুলো। আচ্ছা, এখন যদি আমি কনভেক্স নন কনভেক্স ফাংশনের মধ্যে আসি, কনভেক্স কি আর নন নন কনভেক্স কি, কারো কি আইডিয়া আছে, কনভেক্স ফাংশন কি, নন কনভেক্স ফাংশন কি? কথা কি বোঝা যায়? আচ্ছা, কনভেক্স ফাংশন আর নন কনভেক্স ফাংশন এর মাঝে
মূল বিষয়টা কি, মানে মেইন ডিফারেন্সটা কি আসলে? কনভেক্স ফাংশন দেখতে কেমন হয়? কনভেক্স ফাংশন দেখতে হয় এইরকম আকৃতির, ইউ আকৃতির, ঠিক আছে? আর নন কনভেক্স ফাংশন হয় পাহাড় আকৃতির। বোঝা গেছে? এটা জি হচ্ছে ভাই। কনভেক্স ফাংশন, আর এটা হচ্ছে নন কনভেক্স ফাংশন। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কনভেক্স কোনটা নন কনভেক্স? যেটা হচ্ছে ইউ শেপ, ইউ 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 শেপ থাকবে সেটা ধরবো আমরা কনভেক্স, আর যেটা আমাদের এরকম শেপ শেপ থাকবে আর কি, পাহাড় আকৃতির যে শেপটা থাকবে সেটাকে আমরা বলবো নন কনভেক্স ফাংশন। আর কনভেক্স ফাংশন, নন কনভেক্স ফাংশন আমাদের কেন আসলে কাজে আসে, ঠিক আছে? এটা আমাদের দুইটা কনসেপ্ট সামনে আসে, সেটা হচ্ছে লোকাল মিনিমা আর একটা হচ্ছে গ্লোবাল মিনিমা। এটা হচ্ছে গ্লোবাল মিনিমা। আসলে এই টার্মগুলো একটু নতুন তো এই জন্য বুঝতে সুবিধা, মানে অসুবিধা হইতেছে আর কি। বাট থার্ড ইয়ারে আমাদের যখন পড়ায় আর কি, ভেক্টর, হ্যাঁ, এগুলো যখন পড়ায় তখন আর কি বুঝতে খুব ইজিলি আর কি বোঝা যাবে সম্ভবত। লাবণী ভালো বোঝার কথা। কনভেক্স কি, নন কনভেক্স কি? আচ্ছা, এটা আমাদের তখনই কাজে আসবে, কনভেক্স ফাংশন নন কনভেক্স ফাংশন, যখন আমরা লসকে ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা এইখানে যদি আমরা লস বেশি ধরি, এই যে টপ পয়েন্টে আমরা যে লস বেশি ধরি, হ্যাঁ, লসের মান ধরলাম ধরো 10, তাহলে সব থেকে লস কম এখানে কোথায় হবে? কোন পয়েন্টে আমাদের লস কোথায়, মানে কোন ডেস্টিনেশন যে 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 গিয়ে কম হবে? একটু বলেন তো দেখি কেউ। ভাই একদম নিচে, নিচের দিকে, আচ্ছা, কার্ভের নিচের দিকে। একদম নিচের দিকে, মানে এইখানে এসে আমাদের লস সবচেয়ে কম হবে, তাই না? ভাই আচ্ছা, এই যে আমাদের যেখানে লস কম হবে এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লোবাল মিনিমা। গ্লোবাল মিনিমা, ওকে। যখন আমরা লস ফাংশন ক্যালকুলেট করতেছি, অর্থাৎ এইখানে আমাদের লস সর্বোচ্চ, এইখানে আমাদের লস হচ্ছে সর্বনিম্ন, এখানে আমাদের লস গুলো আসলে কমতে থাকবে, এখানে আমাদের লস গুলো আসলে কমতে কমতে থাকবে। জাস্ট এগুলো আসলে বেসিক আইডিয়া নেন, আর পরবর্তীতে যখন আমরা মানে ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আসলে আসলে বোঝা যাবে যে আসলে কোনটা কিভাবে কাজে আসতেছে। আর এইখানকার মধ্যে যদি আমি আরেকটু বাড়াই, হ্যাঁ, আচ্ছা, এই যে আমার নন কনভেক্স ফাংশনটা আছে, এখন এইখানে বলুন তো দেখি যে কোনটা লোকাল মিনিমাম পয়েন্ট আর কোনটা গ্লোবাল মিনিমাম পয়েন্ট? এই পয়েন্টটাকে কি, এই পয়েন্টে কি হবে বলুন তো দেখি? এই পয়েন্টটা গ্লোবাল মিনিমাম পয়েন্ট হবে না, কারণ এটাই তো সর্বনিম্ন। এর নিচে কি আরো কোনো কিছু আছে? এটা হবে আমাদের গ্লোবাল মিনিমাম পয়েন্ট, হ্যাঁ, গ্লোবাল মিনিমাম পয়েন্ট। আর লোকাল মিনিমাম পয়েন্ট হবে কোনটা? লোকাল মিনিমাম পয়েন্ট হবে হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে এখানে সর্বোচ্চ। আচ্ছা, এই দুটো কি বোঝা গেছে, কনভেক্স ফাংশন আর নন কনভেক্স ফাংশন? ভাই নন কনভেক্স ফাংশনের গ্লোবাল আর লোকালটা বুঝতে পারিনি। আচ্ছা, এইটাই তো কোশ্চেন আসবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা ফাংশন ড্র করি আর কি। সাপোজ এটা একটা ফাংশন ড্র করলাম, হুম, এটা এটা এইখানে আর কি। আচ্ছা, প্রথমে আমরা ডেফিনিশনটা দেখি আসলে লোকাল মিনিমাম কি আর গ্লোবাল মিনিমাম পয়েন্ট কি, একটু লিখে নেন খাতায়। গ্লোবাল মিনিমাম পয়েন্ট হচ্ছে একবারে যেটা সর্বনিম্ন যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গ্লোবাল মিনিমাম। আর লোকাল মিনিমা কি, যেটা হচ্ছে মানে সর্বোচ্চ যেটা মিনিমাম। আচ্ছা, আমি ভাষাটা আরেকবার একটু লিখি দেই যদি, যে গ্লোবাল মিনিমাম হলো একদম মানে ম্যাক্সিমাম বা ম্যাক্স, আচ্ছা এটা না দিয়ে যদি এইভাবে যদি দেই ম্যাক্স মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমাম পয়েন্ট, হ্যাঁ। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম একদম ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্স মিনিমাম পয়েন্ট কোনটা, এইটা না? এইখানে না, মানে একেবারে সর্বনিম্ন একদম মানে মিনিমাম পয়েন্ট। না,
এখানে ম্যাক্সিমাম মিনিমাম পড়তে বলতেছি, একবার এক্সাক্ট ম্যাক্সিমাম, মানে এর নিচে আর কোনো এর নিচে নামা যায় না, একেবারেই ম্যাক্স, মানে সর্বনিম্নর মাঝে সর্বোচ্চ। বুঝতে পারছো বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি গ্লোবাল। মানে সর্বনিম্নর মাঝে সর্বোচ্চ, তার মানে কি এটাই হবে, রাইট? এটা একেবারেই সর্বনিম্ন এটা। আর লোকাল মিনিমাম পয়েন্ট কোনটা? যেটা হচ্ছে সর্বোচ্চ, এর উপরে কি আরো কোনো মিনিমাম পয়েন্ট আছে? হয়ে গেল এটা। আচ্ছা, এর নিচে কি আরো কি মিনিমাম পয়েন্ট আছে? সরি, এর উপরে, এই রেজমের দাগটা নেই, এর উপরে কোনো কি মিনিমাম পয়েন্ট আছে? নাই। এদিকে তো না, এদিকে আর কোনো মিনিমাম পয়েন্ট নাই, তার মানে আমরা এটাকে বলতেছি ওই জন্য লোকাল মিনিমা। ঠিক আছে, লোকাল লোকাল মিনিমা। আর এর নিচে যেহেতু আমাদের আর কোনো মিনিমাম পয়েন্ট নাই, এই জন্য আমরা বলতেছি কি গ্লোবাল মিনিমা। ভাষা ভাষা দুটো কি ক্লিয়ার? মানে ইয়ে দুটো সেন্টেন্স যদি একদম ক্লিয়ার তো নাকি? জি ভাই, যে বুঝতে পারছি। একে আমরা লোকাল মিনিমাম পয়েন্ট কেন বলতেছি, কারণ এর উপরে আর কোনো মিনিমাম পয়েন্ট নাই। আর একে আমরা কেন গ্লোবাল মিনিমাম পয়েন্ট বলতেছি, কারণ এর নিচে আর কোনো মিনিমাম পয়েন্ট নাই। বোঝা গেছে? এখন যখন আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যখন কাজ করবে, যখন যদি যদি লিনিয়ার রিগ্রেশন হিসেবেই ধরি, তখন অ্যালগোরিদম যে লার্নিং রেট আছে সেটা এইখানে আটকে যেতে পারে, বাট আমাদের মূল টার্গেট কিন্তু এইখানে যাওয়া। তো এইখানে যদি আটকে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আবারও প্রোগ্রামটাকে আবার নতুন করে রিস্টার্ট করতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে সামনে আমরা আলোচনা করবো আর কি, সামনে যখন আমরা বিষয়গুলো দেখবো তখন এগুলো নিয়ে আমরা ফার্দার আলোচনা করবো আর কি। এটা এখনই আসলে এই আলোচনাগুলো এখনই আসলে শেষ না। ঠিক আছে? এই যে লোকাল কনভেক্স ফাংশনের ক্ষেত্রে লোকাল মিনিমাম আমরা কনসিডার করব না। কনভেক্স ফাংশনের ক্ষেত্রে অল টাইম আমরা গ্লোবাল মিনিমামকে আমরা কনসিডার করব। এটা লাস্ট পর্যায়ে আমরা আসবো, অর্থাৎ লস কমতে 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 একদম এখানে এসে একদম ফাইনালি লস কমে গেছে, যে এর নিচে আর যাওয়া পসিবল না। ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে যে কনভেক্স ফাংশনে আমরা কনসিডার করব কোন বিষয়টাকে? গ্লোবাল মিনিমাম, গ্লোবাল মিনিমাম পয়েন্টটাকে। নন কনভেক্সের সময় আমরা লোকাল এবং গ্লোবাল দুই বিষয়টাকে আমাদের কনসিডার করতে হবে, তো দুই প্যারামিটারকে আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দিগন্ত, তোমার কোশ্চেন জানি কি ছিল, যে ভাই প্রথমে যে বিষয়টা লিখছেন ওইটা আর কি লেখা হয় নাই, তাই না? আচ্ছা, ওইটা একটু আমি যখন রিকল করবো ওই জিনিসটাকে বোঝাই দেবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, তাতে কোথাও কি বুঝতে কোনো সমস্যা আছে? যে অ্যাটলিস্ট ক্যালকুলাসের বিষয়গুলো, এই যে এগুলো পর্যন্ত। মানে বুঝলে বলেন যে ভাই বুঝছি, আর না বুঝলে বলেন যে আসলে কোথাও সমস্যা থাকলে বলেন আমারে। কারণ আমি তো এই জন্য বলছিলাম যে আপনারা একটু পেন নিয়ে একটু লিখেন বিষয়গুলো, কারণ এগুলো তো ম্যাথের ল, রাইট? আর এর আগে আমি তো ইয়ে দিছিলাম, একটা স্লাইড দিছিলাম যেখানে ম্যাথমেটিক্সের সব সূত্রগুলো লেখাই ছিল, বুঝতে পারছি। তাই না? আচ্ছা, তাহলে আমি ইয়ে করতেছি, হ্যাঁ? তাহলে আমি আরেকবার লাস্ট একবার রিভিউ করতেছি আর কি, মানে লাস্ট একবার ইয়ে করে আজকে শেষ করে দেবো আর কি। তো আমরা প্রথমে আচ্ছা আমি যদি বলি যে আসলে প্রথমে যে এক্সাম্পলটা, রিয়েল লাইফ যে এক্সাম্পলটা আর কি দেখাইছিলাম, ওটা যদি আমি আরেকবার দেখাই আর কি। আচ্ছা, সাপোজ ধরেন যে ডেরিভেটিভস মানে আমরা কি কি শিখছিলাম, যে আসলে ডেরিভেটিভস মানে যেটা হচ্ছে যে আহ, কোনো কিছুর পরিবর্তনের হার। ঠিক আছে কি? এটাকে মূলত বলা হয় ডেরিভেটিভস। আচ্ছা, আমরা যখন আচ্ছা ডিফারেন্সিয়েট শব্দ অর্থ কি আসলে? ডি বাই ডিএক্স বলি, যে আমরা আমরা একটা ইয়ে 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 শিখি না, যে আসলে অন্তরীকরণ মানে হচ্ছে যে আহ, বড় একটা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করা, এরকম এরকম ইয়ে পড়ি নাই, ডেফিনেশন পড়ি নাই
যে জি ডিফারেন্সিয়েট ভাই মানে কি, যে অন্তরীকরণ মনে হচ্ছে যে একটা বড় বিষয়কে, ছোট ছোট ভাগ করে। বড় একটা বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিভাইড করা, তাই না? আচ্ছা, ছোট ছোট ভাগ করা। তো এখন আহ আমরা যদি ইয়ে করি আর কি, যে একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের কথাই ধরি, যে একটা গাড়ি আছে সাপোজ এখানে, যেন অটোনোমাস, একটা অটোনোমাস কার, সাপোজ ধরলাম একটা টেসলার কথাই ধরলাম, যেটা একটা টেসলা কার, যে সামনে একটা হিউম্যান দেখছে বা একটা মানুষ দেখছে, দেখার পরে সে আসতেছে 100 কিলোমিটার/আওয়ার স্পিডে। হ্যাঁ, এখন 100 কিলোমিটার/আওয়ার স্পিডে যে আসতেছে, সামনে এসে তার একটা হিউম্যান বা সামনে কিছু অবজেক্ট ডিটেক্ট করছে। এখন সে আসতেছে 100 কিলোমিটার/আওয়ারে। এখন এই এই অবস্থা আসলে সে কি ডিসিশন নেবে? সে এখানে স্পিড কমাই দিবে না? তো রেসপন্স করে ভাই, সেই অবস্থা কি করবে? সেই স্পিড কমাই দিবে না? কমাবে তো নাকি? এখন স্পিডটা সে কতটুকু করে কমাবে? এখন এই জায়গায় সে যদি এইখানে এসে যদি সে ব্রেক কষে, নাকি সে এইখানে এসে ব্রেক করবে, নাকি সে এইখানে এসে সে ব্রেক করবে? সে যদি ইনস্ট্যান্ট যদি ব্রেক ব্রেক যদি চাপ দেয়, তাহলে কি হবে? ভিতরে থাকা যে যাত্রীগুলো আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না? জি ভাই। আবার এই এই গাড়িটা যদি একদম মানুষের সামনে এসে যদি ব্রেক কষে, অথবা মানুষকে যদি ক্রস করে গিয়ে যদি ব্রেক কষে, তাহলে কি মানুষ, এই মানুষের ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে তাকে যেটা করতে হবে, তাকে সেই স্পিড কমাইতে কমাইতে এসে এই জায়গার মাঝ পথে কোনো এক জায়গায় আসলে তাকে থামাতে হবে, রাইট? বাট সেই স্পিড কতটুকু করে সে কমাবে? এখানে আমাদের ডিস্টেন্স আছে, সে ডিস্টেন্স ক্যালকুলেশন করে সে যতটুকু করে কমালে সে অবজেক্টের অ্যাটলিস্ট একটা নিরাপদ দূরত্বের সামনে দাঁড়াবে আর কি, বা একটা নিরাপদ একটা ডিস্টেন্স মেনটেন করে সে আসলে সামনে এসে দাঁড়াবে। এটাই, এই যে স্পিডটা যে কমানো যে হারটা, বা স্পিড যে কমানো যে রেটটা, এটাই আসলে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করে, বা মেশিন লার্নিং আসলে ক্যালকুলেশন করে, বা এই যে আমাদের সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলোর মাধ্যমে সে আসলে ক্যালকুলেশন করে যে আসলে সে কতটুকু করে স্পিড কমাবে। স্পিড কমাতে কমাতে সে আসলে জিরোতে আসবে। সে 100 কিলোমিটার/আওয়ার স্পিডে আসতেছে, বাট এক সময় কি হয়ে যাবে? শূন্য শূন্য হয়ে যাবে না? বাট সে আসলে কতটুকু করে কমাবে, এই জিনিসটাই আসলে তোমার এই ক্যালকুলাস আর কি করবে। এরপরে যখন হিউম্যানকে যখন ক্রস করবে বা অবজেক্টটাকে যখন ক্রস করবে, তখন সে আসলে কতটুকু করে স্পিড সে আসলে বাড়াবে, এই জিনিসটা আবার ক্যালকুলেট করবে হচ্ছে এই ক্যালকুলাসের ল গুলো দিয়েই। বোঝা গেছে? জি ভাই ক্লিয়ার। এই জন্য আসলে ক্যালকুলাস মেশিন লার্নিং এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে তো আসলে আসলে অটোমেটিক ভাবে কাজ করবে, রাইট? ঠিক যে বিষয়গুলো আর কি লাগে, এগুলো আসলে বোঝা গেছে। বাট ডিপ লার্নিং এর সময় আরো কিছু টার্ম আর কি আসবে, বাট ওই টার্মগুলো এখন যদি আমি বলি এগুলো তাহলে বোঝাও যাবে না, আর আমি আসলে পড়াইতে ওরকম ফিল পাবো না। ঠিক আছে? যেমন লিনিয়ার ফাংশন থাকবে, নন নন লিনিয়ার ফাংশন থাকবে। কোনটা কোনটা কোনটা? হুম, হুম। হ্যাঁ, এখানে মেশিন লার্নিং লাগছে, ডিপ লার্নিং আছে, সবকিছু এখানে লাগছে। বিকজ সে কন্টিনিউয়াস, তার কাছে ডেটা আছে। তো এই যে যখন এখানে যে ডিস্টেন্স সে ক্যালকুলেট করতেছে, এটা কি সেন্সর দ্বারা করতেছে না? মানে এই বিষয়টা কেমন হয়, আহ টেসলাতে সম্ভবত 80টারও বেশি বেশি আর কি ক্যামেরা থাকে, সামনে পিছে মিলে 80টারও বেশি আসলে ক্যামেরা থাকে। এটা যদি গাড়ি হয়, হ্যাঁ, গাড়ির সামনে ক্যামেরা আছে, পিছনে ক্যামেরা আছে, ঠিক আছে? সেখান থেকে সে অবজেক্টকে আসলে ডিটেক্ট করার পরে সার্ভারে ডাটা পাঠায়, রিয়েল টাইমে কিন্তু সার্ভার আসলে ডাটা পাঠায়, ঠিক আছে? ধরো AWS, এই সার্ভার আসলে ডাটা পাঠায়, এখান থেকে ডাটা রিয়েল টাইমে প্রসেস করে এখানে ফিডব্যাক দেয়, দেওয়ার পর সে আসলে ডিসিশন মেক করে যে কতটুকু কমাবে কি বাড়াবে। তার মানে কি প্রত্যেকটা বিষয় আসলে রিয়েল টাইম হইতেছে, অর্থাৎ ন্যানো সেকেন্ডের মাথায় কিন্তু সবগুলো কাজ একসাথে কিন্তু হতে হবে। মানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, যে কিছুই তুমি বলো না কেন, মানে প্রতিটা কাজে আসলে একসাথে সিনক্রোনাইজ হতে হবে। কোনোটা যদি ব্রেক করে, তার মানে আসলে দুর্ঘটনা ঘটবে। বোঝা গেছে? আর এইগুলো সূত্র টুত্র নিয়ে কোনো কি সমস্যা আছে? ওই সূত্রগুলো বললে মনে হয় না যে সমস্যা থাকার কথা, কারণ ওইগুলো তো বেসিক ল।
যেমন এখানে এই যে সূত্র আর কি লিখছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো বোঝা গেছে তাই না? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, আমি এটা পিডিএফ করে এখন পিডিএফ করে কি দিব, হ্যাঁ আমি পিডিএফ করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? আজকে আর অবজেক্ট ওরিয়েন্টেড আসলে বিষয় না দেখাই। আজকে মনে হয় যে আসলে কেউই মনে হয় বুঝে নাই সম্ভবত। বুঝছি ভাই, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কিছু জিনিস বুঝতে পারছি, কিছু জিনিস মাথার উপর দিয়ে চলে গেছে। এডমিশন চেইন রুল টেন রুল তো আসলে দেখানো হয়নি তো, আর যে আমরা এগুলো তো মানে জাস্ট এগুলো কখন মজা পাওয়া যাবে ভাই? ম্যাথের মজা তো তখন যখন আমরা তখন দেখতে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, পারবো। যখন আমরা ইমপ্লিমেন্ট করতেছি আসলে হ্যাঁ এই ম্যাথটাতে এইভাবে এইভাবে কাজে আসতেছে, তখন আমরা আসলে ম্যাথের মজাটা বুঝতে পারবো। আর আমিও আসলে যখন ম্যাথ যখন আর কি শিখছি প্রথমে, তখন আর আসলে ভালো লাগে না, কি সব ডেরিভেটিভস লটা হ্যান ত্যান। কিন্তু যখন আমি ডিপ লার্নিং করছিলাম, তখন যখন ম্যাথ গুলো লাগে, তখন আসলে আমি অনেক ভালোভাবে শিখছি, ঠিক আছে। তখন আর কি মজা পাওয়া যাবে যে হ্যাঁ আসলে এটা এইভাবে আসলে কাজে আসে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো পরামর্শ? মানে আজকে আর অবজেক্ট ওরিয়েন্টেড দেখাবো না আর কি, ভালো লাগতেছে না। ভাই কোনো প্রশ্ন নাই। তাহলে কি আজকে তাহলে এখানে কি বাদ করে এখান থেকে কি শেষ করে দিব? জি ভাই, একটা ক্লাস ও বেশি লং হইলে আবার করতে ইচ্ছে করে না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে তো। আর 1 ঘন্টা বলতে কি, এই যে এক ভাই আসলে বললো, কে জানি নাম মনে নেই, বললো যে আসলে ক্লাসগুলো ইয়েতে নিতে বা আহ, সপ্তাহে 3টা ক্লাস নিতে। তাহলে 3টা ক্লাস না হয় আসলে পসিবল না, ঠিক আছে। কারণ এই যে ভার্সিটিতে গেলে আবার সিটি শুরু হয়ে যাবে, এবার আবার এজেন্সির প্রজেক্ট আছে। অনলাইন অনলাইন তো এই জন্য অনলাইনের মধ্যে মানে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা যায় না, 1 ঘন্টার বেশি বা 50 মিনিটের বেশি, মানে ইচ্ছা করে না আর কি। তারপরে আসলে এই টপিক গুলো যদি এখন যদি আহ এই বিষয়গুলো তো মজার জিনিস না তাই না? মানে একদম অড একটা বিষয়, যখন আসলে আমরা ডিপ লার্নিং এর বিষয়ের সাথে আমরা ম্যাথমেটিক্স কে রিলেট করব, তখন আমরা এর মজাটা আসলে বুঝতে পারবো, ঠিক আছে। আর আমি তো যতটুকু পাবো তো করাবো, কিন্তু এরপরেও আসলে একটু গুগল করবা, একটু চ্যাট জিপিটি করবা, হ্যাঁ এরপরে একটু জেমিনি টেমিনি করবা, ঠিক আছে, করে করে আসলে শিখতে হবে। হ্যাঁ, আমি তো জাস্ট আমার মতো করে বেসিকটা আসলে দিব, বেসিক প্লাস যতটুকু দেওয়া যায় আসলে দিব। এরপরেও নিজেদের আরো ক্লিয়ার হওয়ার জন্য আরো আসলে যে বিষয়গুলো আসলে শিখতে হবে। মানে শেখার রুলটা হবে এমন যে একটা বেসিক কোর্স থাকবে, ওই কোর্সের পাশাপাশি আসলে নোটস এই সেই বিষয়গুলো আসলে শিখতে হবে, ঠিক আছে। তো ওই কোর্সের উপর নির্ভর করে সবকিছু থাকা থাকা আসলে যাবে না। আচ্ছা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। লাবণী, তোমার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তুমি এই বিষয়গুলো বুঝছো? চেইন রুল, তারপরে পার্শিয়াল ডেরিভেটিভস, বুঝো না এগুলা? ক্যালকুলাসের গুলা তো বুঝছি, আর অন্যান্য বিষয়গুলা একটু জটিল লাগছে। কোনগুলান? ওই যে ইয়েগুলান, কনভেক্সের বিষয়গুলা? হ্যাঁ, ওইটা তো একটু অন্যরকম লাগছে, তবে বুঝতে পারছি আর কি। ওই শুরুতেই আবার মেশিন লার্নিং রিলেটেড যে কথাবার্তাগুলা, ওগুলা গ্যাপ পড়ে গেছিল তো, ওই জন্য বুঝতে পারি নাই ওইভাবে। আচ্ছা, হোক, সমস্যা নেই, এটা আমরা আমরা তো একটা ওভারভিউ দিলাম আর কি, যে ক্যালকুলাস কিভাবে আসলে কাজে আসে। বাট আরো তো আসলে ডিপ ডাইভ আছে, ঠিক আছে না? এটাই তো আসলে সবকিছু না, জাস্ট এখানে সূত্র দেখানো হইলো। বাট এরপরে আমরা যখন লস ফাংশন গুলো ক্যালকুলেট করবো না, আমরা যখন নিউরাল নেটওয়ার্কের ব্যাক প্রপোগেশন নিয়ে কাজ করব, যে ফরওয়ার্ড ডিরেকশনে যায় কিভাবে, আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনে কিভাবে আসে, তখন এগুলো বিষয় আর কি আরো বেশি ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে।
অর্থাৎ প্রতিটা নিউরন সেল একটা অপরের সাথে কিভাবে ইন্টার কানেকশন থাকে। এই বিষয়গুলো যখন আমরা পড়বো তখন আসলে আমরা বুঝতে পারবো যে না আসলে এইটার চেইন রুল আসলে এইভাবে কাজে আসতেছে। চেইন মানে কি? চেইন মানে তো আমরা বুঝতে পারতেছি না যে একটা শিকলের মতো যে একটা অপরের সাথে কানেকশনে থাকবে। সে আসলে ফরওয়ার্ড ভাবে মানে যেভাবে যেতে পারবে, আবার ব্যাকওয়ার্ড আসলে সেভাবে আসলে ব্যাক করতে পারবে। এটা আসলে চেইন রুল। এটা আমরা সামনে আসলে বুঝতে পারবো যে কিভাবে কিভাবে কাজে কাজে আসতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে আমি এখানে শেষ করে দিলাম আর কি। আর আমি পিডিএফ একটা দিয়ে দেবো, অবজেক্ট ওরিয়েন্টেড ওপি ইন পাইথন। হ্যাঁ, ওই পিডিএফটা একটু যদি আপনারা যদি একটু দেখেন তাহলে বোঝা যাবে আর কি। মানে একটু পিডিএফটা দেখে আসলে সুবিধা হবে আর কি। আর ক্লাস আসলে লং বলতে কি, ক্লাস আসলে 1 ঘন্টা তো থিওরিটিক্যালটা নিয়ে আলোচনা করা হয়। ক্লাস আসলে 2 ঘন্টা করে হবে ভাই। 1 ঘন্টা থিওরি আর 1 ঘন্টা করে কোড। কারণ এখন তো এই যে ম্যাথ আছে এই জন্য তো আসলে করানো হইতেছে না। বাট যদি এই ম্যাথের ক্লাসগুলো শেষ হয়ে যায় তারপরে আসলে আমরা যখন মেশিন লার্নিং এর থিওরি নিয়ে আলোচনা করব প্লাস কোড করব তখন আসলে ভালো লাগবে। বাট এইগুলো আসলে অড তো, মানে কেউ আসলে মজা 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 পায় না, আর মজা পাওয়ার কথাও না। ম্যাথ ভালো লাগে না আসলে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ।